আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম সরকার। শুরু করছি বাংলা নিউজ। আগে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। তাপপ্রবাহের কারণে প্রভাব পড়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩। বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে গোসল করতে প্রাণ গেল শোয়েব নামের এক কলেজ ছাত্রের। প্রতিরোধ নয়, বর্তমানে আত্মগোপনে থাকাটাই শ্রেয়, বললেন আওয়ামী লীগের এই বিশিষ্ট নেতা। অবশেষে ভারতের দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া মাজারে দেখা মিলল শামীম ওসমানের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জলবায়ুর পরিবর্তনে বিভিন্ন প্রভাব বিশ্বজুড়ে দেখা যাচ্ছে। শুধু পরিবেশগত বিপর্যয় নয়, সরাসরি শিক্ষার উপর মারাত্মক প্রভাব ফেলেছে জলবায়ুর পরিবর্তন। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল থেকে চরম আবহাওয়ার কারণে বিদ্যালয় বন্ধ থাকার অভিজ্ঞতা হয়েছে প্রায় ৪০ কোটি শিক্ষার্থীর। এতে অল্প সময়ে বেশিরভাগ শিশু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অল্প আয়ের দেশে গড়ে ১৮ দিন বিদ্যালয় বন্ধ ছিল। উদাহরণ হিসেবে, প্রচণ্ড গরমের কারণে গত এপ্রিল মাসে ফিলিপাইনের বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশেও গত এপ্রিল মাসে তাপপ্রবাহের কারণে কয়েকটি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রতিবেদনের তথ্যমতে, ২০২৪ সালে একজন ১০ বছর বয়সী শিশু ১০৭০ সালের একই বয়সী শিশুদের তুলনায় ৩ গুণ বেশি বন্যা, ৫ গুণ বেশি খরা ও ৩৬ গুণ বেশি তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে। আর তাই স্কুল খোলা থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে অনেক শিশু এখনও অনুপস্থিত। ব্রাজিলের দরিদ্রতম ৫০% পৌরসভার শিক্ষার্থীরা বছরের অর্ধেকটাই সময় পড়াশোনা থেকে দূরে থাকে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মমতা মূর্তি বলেন, তরুণেরা এই সংকটের কারণে সরকারই প্রভাবিত হচ্ছে। তারা কাজ করতে আগ্রহী। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় তরুণেরা জলবায়ু পরিবর্তনে বিশ্বের তাদের জন্য প্রয়োজনীয় তথ্য, দক্ষতা ও সুযোগ ব্যবহার করতে পারছে না। শিক্ষার শক্তিকে কাজে লাগানোর সুযোগ হাতছাড়া হচ্ছে। জলবায়ু সংকটে প্রশমিত করতে চেষ্টা করা হবে। জলবায়ুর পরিবর্তনের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও জলবায়ু সংক্রান্ত কাজে অর্থায়নের বিষয়টি এখনও অপেক্ষা করা হয় বলে জানিয়েছে বিশ্বব্যাংক। গবেষণায় দেখা যায়, বরাদ্দকৃত অর্থায়নের মাত্র ১.৫% শিক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী প্রতি এককালীন মাত্র $8.৫ বিনিয়োগ করে শ্রেণীকক্ষের তাপমাত্রা নিয়ন্ত্রণ, স্থিতিস্থাপক অবকাঠামো নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণসহ অন্যান্য অভিযোজন ব্যবস্থা নিশ্চিত করতে পারলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ফেরানো যাবে। সিরাজগঞ্জে বাস ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুতে এ ঘটনা ঘটে। এছাড়া এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। তাদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এক্সপ্রেস পরিবহন একটি যাত্রীবাহী বাস ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে মারা যায় ৩ যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় নিহত ৩ জনকে উদ্ধার করে। এ সময় আহত ৮ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালেও পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে। নিহত ৩ জনের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সিরাজগঞ্জের শাহজাদপুর বড়াল নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ৫ দিন পর শোয়েব হাসান নামের ১৮ বছরের কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সন্ধ্যায় বাঘাবাড়ি ঘাটের কয়রা এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার রাউতারা জলকপাট এলাকায় গোসল করতে নেমে নদীর তীব্র স্রোতে ভেসে যায় শোয়েব হাসান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঘোদঘাটি গ্রামের বাসিন্দা এবং ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি মানবিক বিভাগের ছাত্র। নিহতের সহপাঠী ও ফায়ার সার্ভিস সূত্রে জানায়, বুধবার সকালে ২০ জন বন্ধু নিয়ে উল্লাপাড়া থেকে নৌকা করে শাহজাদপুর রাউতারা জলকপাট এলাকায় বনভোজনে যান শোয়েব। দুপুর ২টার দিকে সব বন্ধুরা গোসল করতে বড়াল নদীতে নামলে সাঁতার না জানলেও সঙ্গে নদীতে নামেন শোয়েব হাসান।
এক পর্যায়ে পানির তীব্র স্রোতে ভেসে যায় শোয়েব। বন্ধুরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে কল দেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে ক্ষমতা হারায় টানা 16 বছর প্রভাব বিস্তার করা রাজনৈতিক দল আওয়ামী লীগ। কিছু বুঝে ওঠার আগে অসহায় হয়ে পড়েন দলটির নেতাকর্মীরা। জীবন বাঁচাতে কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরাও চলে যান আত্মগোপনে। কেউ কেউ গোপনে দেশ ত্যাগ করেন। দেশ থেকে সাবেক মন্ত্রী ও শীর্ষ নেতাদের অনেকেই আছেন প্রশাসনের নজরদারিতে। অদ্ভুত পরিস্থিতিতে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ সহ কয়েকটি এলাকায় দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। এক সপ্তাহের মধ্যে সেই প্রতিক্রিয়াও থেমে যায়। এরপর 15ই আগস্টকে সামনে রেখে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয় দলের হাইকমান্ড থেকে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে নেতাকর্মীদের কর্মসূচি পালনের আহ্বান জানান। তবে কিছু সাংস্কৃতিক এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ছাড়া তেমন কাউকে ধানমন্ডির 32 নম্বরে আসতে দেখা যায়নি। এরপর দলটি পড়ে আরেক চ্যালেঞ্জে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় একের পর এক মামলা হতে থাকে নেতাকর্মীদের নামে। চলে ধরা পাকড়াও। এর মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও নেতাও গ্রেপ্তার হন। এমন বাস্তবতায় দলটির ভবিষ্যৎ পরিকল্পনা কী হতে পারে এ নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভাষ্য, বর্তমান পরিস্থিতি দলের পরিকল্পনা বা কর্মসূচির সময় নয়, নিজেদের নিরাপদে রেখে পরিস্থিতি বোঝার সময়। তাই যে যেভাবে পারেন নিরাপদে থাকার চেষ্টা করছেন। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম আমাদের সময়কে বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে মেরে ফেলেছে, হত্যাযজ্ঞ অব্যাহত আছে, কেউ বাড়িতে থাকতে পারছে না, অথচ এসব নিয়ে মানবাধিকার কর্মীরাও কথা বলছেন না, গণমাধ্যমেও সেভাবে আসছে না। আওয়ামী লীগ ফ্যাসিবাদী রাজনৈতিক দল বলা হচ্ছে রাজনীতি করতে দেওয়া হবে না। সুতরাং বোঝাই যাচ্ছে কি হতে যাচ্ছে। তাই আমরা একটু সময় নিচ্ছি, নিরাপদে থাকার চেষ্টা করছি। দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশের মাটি থেকে ভেদ করা উঠে আসা দল। এই দলটি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, দেশের মাটি ও মানুষের সঙ্গে জড়িয়ে আছে। ফলে এই দলটি শেষ হয়ে যাওয়ার নয়, বরং অনেক পরিণতি দেখার অপেক্ষায় আছে। তিনি আরও বলেন, দেশে এখন নানা ধরনের গোষ্ঠী আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে মেরে ফেলেছে। হাজার হাজার নেতাকর্মী বাড়ি লুট করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আমরা নেতাকর্মীদের নিরাপত্তার কথাই আগে ভাবছি। কিছুদিন যাক, তারপর আওয়ামী লীগ সক্রিয় চরিত্রে মাঠে নামবে। নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি শামীম ওসমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনা দেশ ত্যাগের পর প্রভাবশালী এ আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না। স্থানীয়রা ধারণা করছেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। অবশেষে দেখা মিলল সাবেক এই সংসদ সদস্যের। গতকাল শুক্রবার রাতে শামীম ওসমানকে দেখা গেছে ভারতের দিল্লিতে। সেখানে তিনি নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে পরিবার নিয়ে জিয়ারত করতে যান। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত 9টা 5 মিনিটে শামীম ওসমানের ছবি তুলেছেন তিনি। এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশের একটি গণমাধ্যম। আকাশ হক গণমাধ্যমটিকে জানান, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মাজারে জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন বলে জানান। উল্লেখ্য, এর আগে কয়েকটি সূত্র জানায়, শামীম ওসমানের ধারণা ছিল দেশে সামরিক সরকার কিংবা জরুরি অবস্থা জারি হতে পারে, আর সেটা থাকতে পারে শেখ হাসিনার অধীনেই। কিন্তু শেখ হাসিনাকে এত দ্রুত দেশ ছাড়তে হবে তিনি বুঝতে পারেননি। সে কারণে পরিবারের সঙ্গে তিনি দেশ ছেড়েছেন। বেশ কিছুক্ষণ তিনি রাজধানীর কয়েকটি এলাকায় আত্মগোপনে ছিলেন। জানা গেছে, মগবাজার এলাকার বিএনপির একজন নেতা, যিনি তার বন্ধু, তার বাড়িতেও কিছুক্ষণ ছিলেন শামীম ওসমান। শেখ হাসিনার পদত্যাগে ও দেশ ছাড়ার খবর পরপরই বিকেল 4:30টার দিকে শহরের জামতলা এলাকায় কয়েক হাজার বিক্ষোভ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের
ডুপ্লেক্স বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তার বাড়ি থেকে আসবাবপত্র সহ সবকিছু লুটপাট করা হয়। বাড়ির নিচ তলায় আগুন দেওয়া হয়। বিকেল 5টার দিকে রূপায়ণ টাউনে পঞ্চম তলা শামীম ওসমানের ছেলে আয়ন ওসমান জেড এন্ড কর্পোরেশনে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।